থিওরি অফ নাম্বার বইয়ের চ্যাপ্টার 1 এর ক বিভাগের জন্য যে সকল প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো এখানে সবগুলো লেখা হয়েছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা কি, এটা এই সালগুলোতে আসছিল। তো আমরা এটার উত্তরে লিখব একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n কে একটি যোগসিদ্ধ সংখ্যা বলে যদি এটা নিজেকে ব্যতীত এর অন্য সকল ধনাত্মক ভাজকের সমষ্টির সমান হয়। নিজে ব্যতীত অন্য সকল ভাজকের সমষ্টির সমান হয় যদি, তাহলে আমরা এটা যোগসিদ্ধ সংখ্যা বলবো। অর্থাৎ একটি সংখ্যা n পরিপূর্ণ বা যোগসিদ্ধ সংখ্যা হবে যদি সিগমা অফ n ইকুয়াল টু n হয়। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে যুগল মৌলিক কি। এটা আরেকভাবে আসে যে যুগল মৌলিকের সংজ্ঞা দাও, একই কথা কিন্তু একটু ঘুরায় আসে। তো ম্যাক্সিমাম প্রশ্ন এভাবে ঘুরায় আসে। এটা আসছিল 2013 সালে, আর এইভাবে আসছিল হচ্ছে এই সালগুলোতে। তো এটার উত্তরে লিখতে হবে মনে করি পি মৌলিক। আচ্ছা, যুগল মানে কি? যুগল মানে হচ্ছে জোড়, জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 2 থেকে। 2, 3, 5, 7, 11 এভাবে চলতে থাকে। তো এগুলা যে সংখ্যাগুলা 2 ব্যতীত বাকি সব সংখ্যা কিন্তু আমাদের বিজোড় সংখ্যা, শুধুমাত্র 2 হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো যুগল মৌলিক সংখ্যা বা জোড় মৌলিক সংখ্যা শুধুমাত্র এখানে কিন্তু শুধু 2, আর কোনো সংখ্যা কিন্তু আমরা মানে জোড় সংখ্যার মৌলিক এরকম পাবো না, শুধুমাত্র 2 কে পাবো। তো এটার উত্তরে তাহলে লিখবো মনে করি পি মৌলিক যদি p+2 মৌলিক হয়, পি মৌলিক সংখ্যা আমরা মনে করলাম। আর যদি p+2 এটা মৌলিক হয় তবে p এবং p+2 কে যুগল মৌলিক বলে। এর সাথে 2 যোগ করো 4 হবে, 4 কিন্তু মৌলিক না। তো p যে 2 এটা তো বলে নাই। p একটা জোড় মৌলিক সংখ্যা যদি হয় এবং এর সাথে 2 যোগ করার পরে যে মানটা পাবো সেটাও যদি মৌলিক হয় তবে আমরা p এবং p+2 কে যুগল মৌলিক সংখ্যা বলতে পারবো। কিন্তু বাস্তবে এরকম হয় না কখনোই, কারণ আমাদের জোড় সংখ্যা বা জোড় মৌলিক সংখ্যা শুধুমাত্র একটা, অন্য কোনো সংখ্যা কিন্তু জোড় মৌলিক সম্ভব না। তো এটা জাস্ট কল্পনা হিসেবে এভাবে লিখতে হবে। এরপরে হচ্ছে অয়লার ফাংশন কি। আরেকটা প্রশ্ন এটার অন্যভাবে আসে যে অয়লার ফাংশন বলতে কি বুঝো, এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইম আসে। আচ্ছা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হতে ছোট বা সমান n এর সাথে সহমৌলিক ধনাত্মক সংখ্যাকে অয়লার ফাংশন বলে, একে ফাই অফ n দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে টার্সিয়ান ফাংশনের সংজ্ঞা দাও। ওটা ওই অয়লারের ফাংশনের যেই সংজ্ঞাটা ওই সংজ্ঞাটাই লিখতে হবে, একদম সেম। একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হতে ছোট বা সমান n এর সাথে সহমৌলিক সংখ্যাকে অয়লার ফাংশন বা অয়লার টার্সিয়ান ফাংশন বলে। শুধুমাত্র এই যে আমরা এখানে যে অয়লার ফাংশন বলি এরপরে আরেকটু কথা লিখতে হবে যে বা টার্সিয়ান, অয়লার টার্সিয়ান ফাংশন বলে, একে ফাই অফ n দ্বারা প্রকাশ করা হয়, একই দুটা। যাই হোক, একটুখানি দেখে যেতে হবে। আর হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যা ফাংশন কি। ধরি x একটি বাস্তব সংখ্যা, এটাকে যেভাবে গস ফাংশন আকারে লিখতে হবে, গস ফাংশন x দ্বারা x হতে বড় না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা নির্দেশ করে। এটা পূর্ণ সংখ্যা বোঝায়, মানে এই যে গসের ভেতরের অংশটা আমরা যদি মানে অঙ্কগুলো করে নিই তারপরে এগুলো পড়ি তাহলে কিন্তু অত কঠিন লাগার কথা না। এই ক বিভাগের প্রশ্নগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টারটা মানে শেষ করব, ফুল চ্যাপ্টারে পড়া যে অঙ্কগুলো আছে ওগুলো, তারপর হচ্ছে থিওরিয়াম যেগুলো আছে ওগুলো সবগুলো করার পরে আমরা যদি ক বিভাগের প্রশ্নগুলো পড়ি খুবই সহজ লাগবে, কারণ এই ধরনের কথাবার্তা আমরা অঙ্ক করার সময় ইউজ করছি। তো এখানে গস ফাংশন আকারে যদি দ্বারা এটাকে এক্স, এটা দ্বারা বোঝায় হচ্ছে এক্স হতে বড় না এমন বৃহত্তম সংখ্যা। তো এখানে গস ফাংশন অফ এক্স সেই ফাংশন যা x-1 এর থেকে বড় আর x এর থেকে ছোট। x এর একটা ফাংশন যদি এটা হয় এটার মানটা x-1 এর থেকে বড় হবে আর x এর থেকে ছোট হবে, একে গস ফাংশন বলে। তো বৃহত্তম পূর্ণ সংখ্যা ফাংশন যা গস ফাংশনও কিন্তু তাই, প্রশ্ন ঘুরায় আসতে পারে, অনেক সময় আসে এটা, অনেক সময় আসে গস ফাংশন কাকে বলে বা গস ফাংশনের সংজ্ঞা দাও, এরকমও আসে। ঠিক আছে, একটাই উত্তর, কিন্তু এই উত্তরটাই লিখতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্ন n এর p ঘাত বা ভিপি অফ n কি। তো এটা হচ্ছে ধরি n ধনাত্মক পূর্ণ সংখ্যা, p মৌলিক সংখ্যা, p এর সর্বোচ্চ ঘাত a, p a m এর উৎপাদক, একে n এর p ঘাত বলে। তো এখানে ভিপি অফ n দ্বারা এটাকে প্রকাশ করা হয়, এই কথাটা একদম মুখস্থ করতে হবে। সরল অবিরত ফাংশনের সংজ্ঞা দাও, প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। n+1 ফাংশন যার চলক a0, a1, a2, an পর্যন্ত। সুতরাং a0 প্লাস f1 ডিভাইডেড বাই a1 প্লাস 1 বাই a2 প্লাস 1 বাই a3 প্লাস 1 বাই, এভাবে যদি লিখতে পারি এটাই হচ্ছে আমাদের সরল অবিরত ফাংশন। একটু দেখে নিতে হবে। এরপরে হচ্ছে বিভাজন অ্যালগরিদম বলতে কি বুঝো। তো ধরি a ও b দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং b ইজ লেস দ্যান a, তখন k ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল হবে 1
বিদ্যমান থাকবে যেন এ ইকুয়াল হয় Q1B প্লাস R1। এটা কিন্তু আমি করার সময় কি বলে মানে আমাদের একটা উপপাদ্য আছে, ওই উপপাদ্যটা সমাধানের সময় ডিটেলসে বুঝিয়ে বলছিলাম, তো ওই কথাগুলো এখানে জাস্ট একটু লেখা আছে। আমি বুঝিয়ে বলছিলাম এর আগে, একটুখানি ক্লাসটা যদি মনে না থাকে আরেকবার দেখে নাও, পারা যাবে ইনশাল্লাহ। ফার্মা সংখ্যা এর সংজ্ঞা দাও। তো 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 আকারের পূর্ণ সংখ্যাকে ফার্মা সংখ্যা বলে, একে fn দ্বারা প্রকাশ করা হয়। শূন্যত যুগল সংখ্যার সংজ্ঞা দাও। তো এক জোড়া সংখ্যা mn কে শূন্যত যুগল বলে যদি m এর প্রকৃত ভাজকের সমষ্টি n হয় এবং n এর প্রকৃত ভাজকের সমষ্টি m হয়। দুইটা সংখ্যা mn যদি হয় এদেরকে শূন্যত যুগল বলা হবে যদি আমাদের m এর প্রকৃত যে ভাজকগুলো আছে তাদের সমষ্টি, মনে করা হচ্ছে 12 একটা সংখ্যা, এর অনেকগুলো ভাজক পাবো, আর এখানে আরেকটা সংখ্যা যদি আমরা নেই সেটা হচ্ছে কত নিব, আচ্ছা 14 নিলাম, তো এর অনেকগুলো ভাজক পাবো, সবগুলো ভাজকের যোগ করলে যদি এটা সমান হয়, আবার এটার অনেকগুলো ভাজক আছে সেগুলোর সমষ্টি যদি এটা হয় মানে 12 হয়, তাহলে আমরা বলতে পারবো এরা দুটো হচ্ছে শূন্যত যুগল সংখ্যা। আর এরপরে হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা দাও। মৌলিক সংখ্যার সংজ্ঞা আমরা জানি 1 হতে বড় কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যার দুইটি ধনাত্মক ভাজক 1 এবং ওই সংখ্যা নিজে হলে তাকে মৌলিক সংখ্যা বলে। মানে মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা আর 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। বন্ধু সংখ্যা কাকে বলে? mn, ওই যে কথা শূন্যত যুগল আর বন্ধু সংখ্যা একই কথা, ওইটা যেটা লিখছি এখানেও সেমে লিখতে হবে। দুইটি সংখ্যা mn এর যে কোনো একটির প্রকৃত উৎপাদকের সমষ্টি অপরটি সমান হলে তাদেরকে বন্ধু সংখ্যা বলে। তো এই 17টা প্রশ্ন আমাদের ক বিভাগের জন্য চ্যাপ্টার 1-এ পড়তে হবে।